অশ্লীল স্লোগানে রাজনীতির মাঠে আবারও বিভক্তি, দলগুলোর আচরণকে আত্মঘাতী বলছেন বিশ্লেষকরা। নিবন্ধনের প্রাথমিক বাছাইয়ে ফেল এনসিপি, চাঁদাবাজ মুক্ত দেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নাহিদের। দফায় দফায় সংলাপেও নেই প্রত্যাশিত অগ্রগতি, ব্যর্থতা দায় রাজনৈতিক দলগুলোরও, বললেন আলী রিয়াজ। ব্যবসায়ী হত্যায় 11 আসামি এখনো ধরাছোঁয়ার বাইরে, আইন শৃঙ্খলার অবনতিতে এবার স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ। হাসিনা সরকারের বিদ্যুৎ কেন্দ্র চুক্তি পর্যালোচনায় আইনি সহায়তার অনুমোদন, আগস্টে শুরু খাদ্য বান্ধব কর্মসূচি। ঢাকায় জাতিসংঘ মানবাধিকার অফিস স্থাপনে দুপক্ষের ছাড়, থাকছে দায়মুক্তি, যোগ হল জেনেভা কনভেনশন নীতি। জুলাই ঐক্যের প্রাচীরে এখন বিভেদের ফাটল, যে রাজনৈতিক দলগুলো সর্বাত্মক প্রচেষ্টায় একদিন ভেঙে পড়েছিল স্বৈর শাসনের মসনদ, তারাই আজ একে অপরকে যেন ঘায়েল করতে মরিয়া। সাম্প্রতিক হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দলগুলো জড়িয়েছে অশ্লীল স্লোগানে, ফলে পারস্পরিক সংহতির বদলে বাড়ছে দূরত্ব, যাকে আত্মঘাতী বলছেন বিশ্লেষকরা। শফিকুল ইসলাম সবুজের রিপোর্ট দেখুন। একটি নৃশংস হত্যাকাণ্ড, নেপথ্যে রাজনৈতিক পরিচয়ধারী চাঁদাবাজি ও আধিপত্যের সেই পুরনো ধারা। তাই নতুন বাংলাদেশের রাজনৈতিক দুর্বৃত্তায়নের এমন পুনরাবৃত্তি মেনে নিতে পারেনি মানুষ। দেশ জুড়ে হয়েছে তীব্র প্রতিবাদ। তবে তা কেবল প্রতিবাদে সীমাবদ্ধ নেই, গড়িয়েছে চতুর্মুখী বাকযুদ্ধ আর গালাগালের রাজনীতিতে। বিএনপি, জামায়াত ইসলামী আন্দোলন ও এনসিপির নেতাকর্মীদের অনেকেই ছাড়িয়ে যাচ্ছেন শিষ্টাচার। গত কয়েকদিনে তাদের পাল্টাপাল্টি স্লোগানে যায় স্পষ্ট। ফ্যাসিবাদ পরবর্তী নতুন বাংলাদেশ গঠনে যখন রাজনৈতিক ঐক্যের কথা বারবার উঠে আসছে, তখন দলগুলো ফের জড়িয়ে পড়ছে চরম দ্বন্দ্বে। এমন সাংঘর্ষিক অবস্থানকে আত্মঘাতী বলছেন দুই মেরুর এই দুই রাজনীতিক। একটা হীন রাজনৈতিক স্বার্থে এই যে পারস্পরিক যে দ্বন্দ্ব, বিভেদ, যখন এই ধরনের একটা ঘটনা ঘটলো, এই বর্বরোচিত ঘটনা পরে এভরিওয়ান হ্যাড আ চয়েস। দুটো অপশন ছিল। একটা হচ্ছে সেই ফ্যাসিবাদ বিরোধী ঐক্যকে ধারণ করে আমরা সবাই এক হয়ে সব শ্রেণী পেশার এবং রাজনীতির মানুষ মিলে শপথ নিতে পারতাম এই বাংলাদেশের বুকে এই ধরনের ঘটনা দ্বিতীয়টা আমরা ঘটতে দিব না। আরেকটা অপশন ছিল এটাকে পলিটিক্যালি এক্সপ্লয়েট করে সম্পূর্ণ মিথ্যা অপপ্রচারের মাধ্যমে রাজনৈতিক রং দিয়ে একটা কলুষিত মাধ্যমে চরিত্র হনন করা নির্দিষ্ট ব্যক্তির, নির্দিষ্ট দলের। যারা এটা করছেন ওনারা কি বুঝতে পারছেন না এটা একটা অপরিণামদর্শী সিদ্ধান্ত হচ্ছে? আমি মনে করি যে বিএনপি এবং জামাত, এই যে দুইটা রাজনৈতিক দল, তারা তরুণদেরকে প্রপারলি রিড করতে পারতেছে না। তাদের মধ্যে পার্থক্য আছে, কেউ একটু ভালো পারতেছে, একটু খারাপ পারতেছে, কিন্তু প্রপারলি রিড করতে পারতেছে না। তারা সেই পুরাতন কালচারের মতো যখন একটা ঘটনা ঘটতেছে সেটাকে পলিটিক্যাল লেন্স দিয়ে ব্যাখ্যা করতেছে। তারা বলছেন, গণ-অভ্যুত্থান পরবর্তী রাজনীতিতে তারুণ্য ও গণমানুষের আকাঙ্ক্ষা উপেক্ষা করে ঐক্য বিনষ্ট করলে সুযোগ নেবে পতিত ফ্যাসিস্টরা। পলিটিক্যাল পক্ষ বিপক্ষ হিসাবে রিড না করে আপনি যদি প্রপারলি তাদের অ্যাসপিরেশন হিসাবে রিড করতে পারেন, তাহলে আমি মনে করি রাজনৈতিক দল যেখানে গিয়ে দাঁড়াবে সেটা সত্যিকারের সংস্কার হবে এবং সত্যিকারের ঐক্য হবে। বিএনপি ও জামায়াতের রাজনীতির সাথে ঘনিষ্ঠ এই দুই তরুণ চিন্তক মনে করেন, উদ্ভূত পরিস্থিতিতে কাদা ছোড়াছুড়ি না করে তৃণমূলকে সংযত রাখতে কঠোর ভূমিকা নিতে হবে সিনিয়র নেতৃত্বকে। বিভাজনের রাজনীতি, এই যে ডিভাইড অ্যান্ড রুল যে কালচারটা আমরা দেখতে পাচ্ছি, এটা কখনোই কাম্য না। আমরা বৃহত্তর ঐক্যের কথা সবসময় বলে এসেছি। আমাদের নেতা জনাব তারেক রহমান সবার আগে জাতীয় ঐক্যমত্যে সরকারের কথা বলেছিলেন। শুধু টপ পলিটিক্যাল লিডারশিপের উচিত যে তাদের মধ্যে পারস্পরিক যেই সম্পর্ক আছে, আলাপ আলোচনা হইতেছে, এটাকে মোর ভিজিবল করা এবং তাদের টোনে যেন এটার ইম্প্যাক্ট না আসে। এই দুইটা কাজ যদি আমরা করতে পারি, তাহলে আমি মনে করি যে ওভার দ্য টাইম এটা ধীরে ধীরে কুল ডাউন হয়ে যাবে। দুষ্কৃতিকারীর পরিচয় যাই হোক, আইন শৃঙ্খলা বাহিনীকে জিরো টলারেন্স নীতি অবলম্বনের পরামর্শ তাদের। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। নির্বাচন কমিশনের প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি এনসিপি সহ নিবন্ধন চাওয়ার নতুন 144টি দল, যাদের আবেদনে কিছু ত্রুটি বিচ্যুতি পাওয়া গেছে। ত্রুটি কাটাতে দলগুলোকে প্রয়োজনীয় নথি চেয়ে চিঠি দেবে কমিশন।
প্রথম ধাপে ৬২টি দলকে চিঠি দেওয়া হবে, যেসব ত্রুটি বিচ্যুতি রয়েছে তা ১৫ দিনের মধ্যে পূরণ করতে বলা হয়েছে। গেল ২০ এপ্রিল পর্যন্ত নিবন্ধন প্রত্যাশী দলগুলোকে আবেদন জমা দেওয়ার আহ্বান জানিয়ে গণবিজ্ঞপ্তি দেয় ইসি। তবে নাগরিক পার্টি সহ বেশ কিছু দল আবেদন করলে ২২ জুন পর্যন্ত সময় বাড়ায় সংস্থাটি। ওই সময় পর্যন্ত আবেদন করে মোট ১৪৪টি দল। ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান যে দলগুলোর মধ্যে কোনোটি উত্তীর্ণ হতে পারেনি প্রাথমিক বাছাইয়ে। সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দ্বীপ জেলা ভোলায় প্রেস ক্লাব চত্বরে পথসভায় তিনি আরও বলেছেন যে এনসিপির পদযাত্রায় জনস্রোত দেখে অনেকেই ষড়যন্ত্র করছে। দলটির আরেক নেতা সামান্তা শারমিন বলেছেন গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার। এর আগে ভেদুরিয়া ঘাট থেকে শুরু হয় তাদের পদযাত্রা। সেখানে স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ। শহরের বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করেন তারা। এরপর এনসিপির জুলাই পদযাত্রা যায় বরিশালে। যে জুলাই গণ অভ্যুত্থান দুর্নীতি, বৈষম্য, চাঁদাবাজ, সন্ত্রাস এবং মাফিয়া সিস্টেমের বিরুদ্ধে একটা ইনসাফ ভিত্তিক, মর্যাদা ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র কায়েমের জন্য হয়েছিল। আমরা সেই ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য লড়াই করছি। এই যে অন্তর্বর্তীকালীন সরকার, সেইটাও এখন কম্প্রোমাইজ করতে শিখে গেছে। এই অন্তর্বর্তীকালীন সরকার মৌলিক সংস্কারের জন্য যেই কাজগুলো করার দরকার ছিল সেই কাজগুলো ঠিক মতো করতেছে না। সংবিধান সংশোধন, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি এবং সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের পক্ষে সব দল। তবে সংখ্যানুপাতিক ভোটে উচ্চকক্ষ গঠন নিয়ে এখনও ঐক্যে পৌঁছাতে পারেনি দলগুলো। কমিশন সহ সভাপতি আলী রিয়াজ বলেন, আলোচনায় প্রত্যাশিত অগ্রগতি হয়নি। সংস্কার প্রক্রিয়া ব্যর্থ হলে সেই দায় শুধু কমিশন নয়, রাজনৈতিক দলগুলোরও। রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনে দ্বিতীয় দফায় 14তম দিনের আলোচনা। কয়েকদিন ধরে একই আলোচনা হলেও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন নিয়ে সিদ্ধান্তে আসতে পারেনি কমিশন। বেশিরভাগ রাজনৈতিক দল ভোটের সংখ্যানুপাতিক উচ্চকক্ষ গঠনের পক্ষে থাকলেও আপত্তি বিএনপি সহ দুটি দলের। তবে 2/3 সমর্থন পেলে সংবিধান সংশোধন, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি এবং সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান রাখার পক্ষে একমত সব দল। যেহেতু এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায়ও যদি কোনো পরিবর্তন কোনো সময় কেউ আনতে চায়, সেটাও গণভোটের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় যেন সেই প্রস্তাব করেছিলাম, সেটা অ্যাকসেপ্টেড হয়েছে। যে কোনো একটি দল তার ইচ্ছে মতো যেন এটা চেঞ্জ করতে না পারে। আর জাতীয় স্বার্থে হলে সকলেই এতে দ্বিমত হওয়ার কোনো কারণ থাকবে না, সেই জন্য আমরা 2/3 করে দিয়েছি। এটা ঐক্যমত্য হয়েছেই বলা যায়। অধিকাংশ ক্ষেত্রে সরকারি দল তার স্বেচ্ছাচারিতা, যার নিজের জবরদস্তি চাপিয়ে দেওয়ার জন্য ক্ষমতাকে নিরঙ্কুশ করবার স্বার্থেই এখানে বিভিন্ন সময় এখানে সংবিধানকে সংশোধন করা হয়েছে। ঐক্যমত্য কমিশন মনে করে রাষ্ট্রের মৌলিক সংস্কারের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে রাজনৈতিক দলগুলোকে ঐক্যমত্যে আসতে হবে। এই কমিশন ব্যর্থ হলে সে দায় রাজনৈতিক দলগুলোরও। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট প্রতিষ্ঠা করার ব্যাপারে তাদের সমর্থন রয়েছে, তারা সেভাবেই তাদের মত প্রকাশ করেছেন। আমাদের সঙ্গে যখন প্রাথমিক পর্যায়ের আলোচনা, অর্থাৎ প্রথম পর্যায়ের আলোচনায়ও সংখ্যাগরিষ্ঠ দলের কাছ থেকে সেই মত পাওয়া গেছে। অমীমাংসিত বিষয়গুলো নিয়ে বুধবার আবারও রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসবে জাতীয় ঐক্যমত্য কমিশন। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা। পুরান ঢাকার মিডফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যা 7 দিনেও ধরা পড়েনি মামলার 11 আসামি। পুলিশ বলছে পলাতক সব আসামিকে গ্রেপ্তারে চলছে তাদের সাঁড়াশি অভিযান। বিস্তারিত কাজী ফয়সালের রিপোর্টে। মিডফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যার 1 সপ্তাহ, এমন নৃশংসতার রেশ এখনও কাটেনি। এ ঘটনায় দায়ের হওয়া মামলার 19 জন এজাহার নামীয় আসামির মধ্যে ধরা পড়েছেন মাত্র 8 জন। তারা হলেন 1 নম্বর আসামি মাহমুদুল হাসান মাহিন, আসামি আলমগীর, মনির ওরফে লম্বা মনির, নান্নু কাজী, সজীব ব্যাপারী, টিটন গাজী, রাজীব ব্যাপারী ও তারেক রহমান রবিন। এখনও পলাতক 11 জন আসামি। এর মধ্যে
তিনজনের স্পষ্ট স্থির চিত্র খুঁজে বের করেছে চ্যানেল 24। তারা হলেন 2 নম্বর আসামি সরওয়ার হোসেন টিটু, 11 নম্বর আসামি সাবা করিম লাকি এবং 17 নম্বর আসামি অপু দাস। ওটাকে বলা হলো মানে কিছু আসামিকে মামলা থেকে বাদ দেওয়া হয়েছে এমন দাবি নিহত সোহাগের পরিবারের। তবে চ্যানেল 24 এর কাছে এর ব্যাখ্যা পুলিশের। এজাহারটা বাদীর লিখিত এবং স্বাক্ষরিত এজাহার আমরা নিয়েছি এবং এই ক্ষেত্রে বাদীর অন্য কোনো বক্তব্য আছে কিনা সেটা আমার জানা নেই। আমরা সাধারণত বাদীর লিখিত অভিযোগটা নিয়ে সেটা আমলে নিয়ে আমরা আমাদের পরবর্তী কার্যক্রমগুলো পরিচালনা করে থাকি। আর এই যে শনাক্তকরণের কাজটা আমরা ইতিমধ্যে বেশ কিছু শনাক্ত হয়েছে। পুলিশ বলছে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের রহস্যজট খুলতে চলছে তদন্ত, আর পলাতক সব আসামিদের গ্রেপ্তারে চলছে সাঁড়াশি অভিযান। তদন্তের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া বা কারোকে ব্যক্তিগত তার দল বা মতের বিষয় এগুলো কোনো আমাদের কাছে কোনো ইস্যু না। আমরা যে দল বা মত যেখানেই হোক না কেন আমরা এক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেব না। পৈশাচিক এই খুনে যত প্রভাবশালী নামই আসুক না কেন তাদের ছাড় দেয়া হবে না বলেও স্পষ্ট জানান পুলিশের এই কর্মকর্তা। কোনো ধরনের রাজনৈতিক ব্যক্তিত্ব বা এখানে। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা। তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার এবং মিটফোর্ড হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে স্বেচ্ছাসেবক দল। বৈরী আবহাওয়ার মধ্যেও খণ্ড খণ্ড মিছিল নিয়ে রাজধানীর নয়াপল্টনের কর্মসূচি স্থলে আসেন নেতাকর্মীরা। সেখান থেকে বিক্ষোভ মিছিল কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মগবাজার, বাংলা মোটর হয়ে শাহবাগ হয়ে গিয়ে শেষ হয় বিএনপি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে জড়িয়ে যারাই মিথ্যাচার আর ষড়যন্ত্র করছেন তাদের রাজপথে প্রতিহতের ঘোষণা দেন তারা। এদিকে টিএসসিতে ছাত্র দলের কর্মসূচিতে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, ভবিষ্যতে যেন জুলাই অভ্যুত্থানকারীদের বৈধতা নিয়ে প্রশ্ন না ওঠে তার স্বীকৃতি দেওয়া হবে। জুলাইয়ের ছাত্র গণ অভ্যুত্থানের যথাযথ মর্যাদা দেব, রাষ্ট্রীয় স্বীকৃতি দেব, সাংবিধানিক স্বীকৃতি দেব, সংবিধানের ৪র্থ তফসিলে তার বর্ণনা থাকবে, সেই বৈধতা দেওয়া হবে। সেখানে ১০৬ অনুচ্ছেদ অনুসারে যে সরকার গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, তার বৈধতাও ওখানে দেওয়া হবে। সবকিছুই সাংবিধানিক স্বীকৃতি থাকবে, রাষ্ট্রীয় স্বীকৃতি থাকবে। মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপ করা শুল্ক ইস্যুতে বিএনপি কাজ করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী। রাজধানীর বনানীতে ব্যবসায়ী নেতাদের সাথে বৈঠক শেষে তিনি বলেন যে রপ্তানি নিয়ে কঠিন সময় পার করছে দেশ। মার্কিন নতুন শুল্ক নীতিতে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে বলে শঙ্কা তার। এই নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় জোর দেন আমির খুসরো। এই বিষয়টি নিয়ে সরকারের সাথে বিএনপির আলোচনার কথাও জানান বিএনপির এই নীতি নির্ধারক। গার্মেন্টস শিল্পের সাথে প্রত্যেকটা পরিবারের এখানে দৈনন্দিন জীবনযাপনের বিষয়টা রয়ে গেছে। সুতরাং অনেক একটা বড় বিষয় নিয়ে কিন্তু আমরা একটা কঠিন সময় পার করছি। এটার সমাধান যদি সঠিকভাবে করতে না পারি আমরা, তাহলে আমাদের অর্থনীতিতে, আমাদের কর্মসংস্থানে এবং অর্থনীতির সাথে জড়িত যে সমস্ত সার্ভিস সেক্টর আছে, ইন্ডাস্ট্রি আছে, সবাই এফেক্টেড হবে। চাঁদপুরে হামলার শিকার খতিব নূর রহমানের চিকিৎসা চলছে রাজধানীর একটি হাসপাতালে। দাবি করেছেন যে তাঁর দেয়া খুতবা ভুলভাবে বুঝেছেন অভিযুক্ত বিল্লাহ হোসেন। ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখার কথা জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ফয়সাল হোসেন বাকিটা জানাবেন। জুমার নামাজের খুতবা শুনে ক্ষুব্ধ হয়ে মৌলানা নূর রহমানকে প্রকাশ্যে মসজিদে কুপিয়ে জখম করেন বিল্লাল হোসেন। চাঁদপুরের এই বীভৎস ঘটনা নাড়া দেয় দেশবাসীকে। প্রথমে স্থানীয় হাসপাতালে নেয়ার পর উন্নত চিকিৎসার জন্য খতিবকে পাঠানো হয় ঢাকায়। এরই মধ্যে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমার নবীজির ফিয়ন বলছে আমি মানতে পারিনি স্যার, এটা আমি অন্যায় করছি, অপরাধ হাতে তুলে নিয়েছি। তুমি করছো না, এটা কি ঠিক হয়েছে বলো ভাই? না, এটা অপরাধ করছে, এটা আমি জঘন্য অপরাধী। গুরুতর আহত মোল্লাবাড়ি মসজিদের খতিব মৌলানা নূর রহমান এখন কেমন আছেন? ঢাকার একটি হাসপাতালে তার সাথে কথা হয়। জানা যায় বেশ ভালো আছেন তিনি। ঘটনার আকস্মিকতায় হতবাক তিনি নিজেও। আগের থেকেই প্রোগ্রাম করে সেখানে চা পাতি নিয়ে যান আমাদের পেশায় মসজিদে ঢুকছে,
এগুলো আমি কিছুই জানি না। তারপরে এই ঘটনা তো আপনাদের সামনে। দীর্ঘদিন ধরে ইসলামের দাওয়াত দিয়ে আসছেন তিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে দেয়া তার বক্তব্য ভুলভাবে বুঝেছেন বিল্লাল হোসেন। রসুলের সামনে আমি বেয়াদবি করব, এটা অকল্পনীয়। এটা কখনো আমার দ্বারা আল্লাহ রসুলের সামনে বেয়াদবিমূলক কোনো কথা আমি বলি নাই, বলতে পারি না। এটা আমি স্পষ্ট করে বলতে চাই। এই ঘটনায় হওয়া মামলায় এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে আসামিকে। এর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা বাহিনী। জানা গেছে সে ইমাম সাহেবের বক্তব্যে সে অসন্তুষ্টি প্রকাশ করে সে সেখানে কিছু কথা বলতে চায়, তাকে বলতে দেওয়া হয় নাই। সে ক্ষোভে বশবর্তী হয়ে এসে ইমাম সাহেবকে জখম করেছে। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার পর থেকে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা। কোটা বিরোধী আন্দোলন দমাতে 1 বছর আগে এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর বর্বরোচিত হামলা চালায় ছাত্রলীগ। মারধর করা হয় ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে যাওয়া আহতদেরও। ওই হামলার ঘটনা পতন ডেকে আনে ছাত্রলীগ ও হাসিনা সরকারের। শফিকুল ইসলাম সবুজের রিপোর্ট দেখুন। জুলাইয়ের সেই বর্বরোচিত হামলা। রাজপথ কাঁপানো বৈষম্যমূলক কোটা সংস্কার আন্দোলন দমাতে ছাত্রলীগকে মাঠে নামিয়ে দিয়েছিল ক্ষমতাসীনরা। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সেদিন নির্মমভাবে পেটানো হয় ছাত্রীদের। তারা বিশাল বিশাল ইট পাটকেল মারতে থাকে আমাদের মিছিলে। এখন মিছিলের সামনের দিকে তারা হামলা করে, যেটা পুরোটাই ছিল মেয়েদের একটা বড় অংশ। মেয়েদের গায়ে হাত, এটা কোনো শিক্ষিত মানুষের কাজ হতে পারে না। ঢাকা মেডিকেল কলেজ এলাকাতেও কোটা আন্দোলনকারীদের ওপর চড়াও হয় ছাত্রলীগ। বেলা 2:30টার দিকে সংঘর্ষ শুরু হয়েছিল বিজয় 71 হলের সামনে। আন্দোলনকারীদের বাধা দেয় ছাত্রলীগ। রাজু ভাস্কর্যের সামনে সমাবেশরত শিক্ষার্থীদের একটি অংশ এগিয়ে যায় ছাত্রলীগকে মোকাবেলা করতে। সে সময় বিভিন্ন হল ও মধুর ক্যান্টিনে থাকা ছাত্রলীগ কর্মীরাও হামলা চালায়। এরপর ছাত্রলীগ ধাওয়া দিলে ভিসি চত্বর হয়ে শিক্ষার্থীদের এক অংশ যায় ফুলার রোডে, আর এক দল যায় নীলক্ষেতের দিকে। এই দুই ভাগের যাকেই হাতের কাছে পেয়েছে তাকেই লাঠি সোঁটা দিয়ে মারতে দেখা যায় ছাত্রলীগের নেতাকর্মীদের। এরপর সন্ধ্যা 7টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রলীগ হামলা চালায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, ভাঙচুর চালায় বেশ কয়েকটি অ্যাম্বুলেন্সও। নারকীয় ওই হামলায় আহত হন 3 শতাধিক শিক্ষার্থী। আহত অবস্থায় তারা ঢাকা মেডিকেলে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে এমার্জেন্সিতে। সেই এমার্জেন্সিতে গিয়ে তারা রড নিয়ে এমার্জেন্সির ভিতরে ঢুকে তাদেরকে মারতে পর্যন্ত গেছে। সাধারণ ছাত্রদের উপর হামলা করছে এইভাবে, পুলিশ কেন 3 ঘন্টা পরে আসছে। সরকারি ছত্রছায়ায় ছাত্রলীগের বেপরোয়া হামলায় দেয়ালে পিঠ থেকে গেলেও এরপর ঘুরে দাঁড়ায় সাধারণ ছাত্ররা। ওই রাতেই বিভিন্ন ক্যাম্পাস থেকে বিদায় ঘণ্টা বাজতে শুরু করে ক্ষমতাসীন ছাত্র সংগঠনটির। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে জাতীয় সংস্কারক ঘোষণার ইচ্ছা নেই। এই ধরনের কোনো উপাধি দেওয়ার পরিকল্পনাও নেই সরকারের। এক বিবৃতিতে অন্তর্বর্তী সরকার জানায়, রিটকারী নিজেই আবেদন করেছেন। কিসের ভিত্তিতে এই নির্দেশনা চাওয়া হয়েছে তা স্পষ্ট নয়। অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে বিষয়টির সমাধান করবে বলেও জানানো হয় বিবৃতিতে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে কেন জাতীয় সংস্কারক ঘোষণা করা হবে না তা জানতে গতকাল রুল জারি করেন হাইকোর্ট। বাংলাদেশ উন্নত হলে পুরো দক্ষিণ এশিয়া সমৃদ্ধ হবে বলে মনে করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাই এই দেশকে শুধুমাত্র ভৌগোলিক সীমানা হিসেবে না দেখার আহ্বান তার। বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের নবনিযুক্ত ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুট সৌজন্য সাক্ষাৎ করতে এলে এই মন্তব্য করেছেন ডক্টর ইউনূস। এ সময় জোহানেস জুট অর্থনৈতিক খাতে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সংস্কারের প্রশংসা করেন। তিনি ঘোষণা দেন বিশ্বব্যাংকের সমর্থন অব্যাহত রাখবেন। জুলাই আন্দোলনের শহীদদের প্রতিও শ্রদ্ধা জ্ঞাপন করেছেন তিনি।
ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার যুগ যুগ ধরে ডেজার্টকে বানায় এতটা ডিলিশিয়াস যার চোখ ধাঁধানোর স্বাদের কাছে হারবে সবাই। নিউজিল্যান্ডেরই হাসিনা সরকারের আমলে বিদ্যুৎ কেন্দ্র নিয়ে দেশি বিদেশি সব চুক্তি পর্যালোচনা করতে আইনি সহায়তার অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া জুলাই স্মৃতি জাদুঘর নির্মাণে অর্থ বরাদ্দ এবং এলএনজি কেনার অনুমোদন দিয়েছে সরকার। সেই সাথে আগস্ট থেকে ফের শুরু হচ্ছে খাদ্য বান্ধব কর্মসূচি। এবার 15 টাকা দরে 30 কেজি চাল পাবে 55 লাখ পরিবার। আওয়ামী লীগ আমলে লুটপাটের অন্যতম বড় ক্ষেত্র ছিল বিদ্যুৎ খাত। বিশেষ আইনের মাধ্যমে স্বজনপ্রীতি আর রাজনৈতিক পরিচয়ের আড়ালে অনৈতিক সুবিধা দেওয়া হয় বড় একটি গোষ্ঠীকে, যার ফলে গেল 1.5 দশকে দামের বাড়তি চাপে ভুগতে হয় গ্রাহকদের। অন্যদিকে ক্যাপাসিটি চার্জ বাবদ ব্যয় হয় 1.25 লাখ কোটি টাকার উপর। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্বে এসে উদ্যোগ নেয় এই খাতের অনিয়ম অনুসন্ধানের। সে ধারাবাহিকতায় বেশ কিছু চুক্তির পর্যালোচনা শুরু করেছে বিশেষ কমিটি। সচিবালয়ে অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে অর্থ উপদেষ্টা জানান, দেশি বিদেশি সব চুক্তি পর্যালোচনা করতে আইনি সহায়তার অনুমোদন দেয়া হয়েছে সভায়। তাদের চুক্তিগুলো রিভিউ করার জন্য হাইকোর্ট থেকে একটা নির্দেশনা আছে, যেটা এটা তাদের সাথে আলাপ আলোচনা করে যাতে আমরা ইস্যু করি এবং এই জন্য আমাদের আইনি সহায়তা দরকার এবং সেটা করার জন্য আমরা একটা প্রপোজাল অ্যাপ্রুভ করেছি। যেটা ওই এখানে একটা লিগ্যাল ব্যাপার আছে, তো আইনি ব্যাপার আছে, চুক্তির ব্যাপার, একতরফা তো চুক্তি সে করা যাবে না। এটা এদিনের বৈঠক শেষে খাদ্য উপদেষ্টা জানান, আগস্টে ফের শুরু হচ্ছে খাদ্য বান্ধব কর্মসূচি। এর আওতায় মোট 6 মাসে 15 টাকা কেজি দরে 55 লাখ পরিবারকে দেয়া হবে 30 কেজি করে চাল। 55 লাখ পরিবার 30 কেজি করে চাল পাবে 6 মাস, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর পর্যন্ত পাবে আমাদের বর্তমান পরিকল্পনা অনুসারে। এরপর ডিসেম্বর, জানুয়ারি পাবে না, আবার ফেব্রুয়ারি, মার্চ পাবে। উপদেষ্টা আরো জানান, বন্যার সংখ্যা মাথায় রেখে সরকারিভাবে 4 লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত হয়েছে। আগাম প্রস্তুতি হিসেবে আমরা 4 লাখ মেট্রিক টন চাল সরকারিভাবে আমদানির জন্য করছি। জুলাই স্মৃতি জাদুঘর নির্মাণে এদিন প্রয়োজনীয় অর্থ বরাদ্দের অনুমোদনও দেয়া হয় অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটিতে। এছাড়া অনুমোদন দেয়া হয় এলএনজি আমদানির ক্রয় প্রস্তাব। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। ঢাকায় জাতিসংঘের মানবাধিকার অফিস স্থাপনে একমত দুপক্ষ, এখন বাকি কেবল আনুষ্ঠানিক ঘোষণা। দর কষাকষিতে একটি ধারায় ছাড় দিয়েছে জাতিসংঘ, 5টিতে বাংলাদেশ। থাকছে দায় মুক্তি, নতুন করে যোগ হয়েছে কূটনীতিকদের জন্য জেনেভা কনভেনশনের নীতি। এরই মধ্যে বাংলাদেশের পক্ষে চুক্তিটি সই করে পাঠানো হয়েছে জেনেভায়। মোর্শেদ হাসিবের রিপোর্ট। যে কোনো দেশেই জাতিসংঘের মানবাধিকার কমিশনারের অফিস চালুর ধাপ আছে বেশ কটি, যার সর্বাগ্রে মিশনের কাজের পরিধি, সুরক্ষা এবং দায়ের মতো বিষয়ে সম্মত হতে হয় উভয় পক্ষকেই। যে আলোচনায় বাংলাদেশেও জাতিসংঘের অফিস খোলা নিয়ে দ্বিমত ছিল মোট 6টি ধারায়। অবশেষে দুই পক্ষের ছাড়ে হয়েছে সমাধান। কান্ট্রি অফিসের যাবতীয় কার্যক্রম যদিও চলবে সংস্থাটির তত্ত্বাবধানে, তবে এর দায় ঢাকার উপর চাপাতে চেয়েছিল জাতিসংঘ, যা নিয়ে বাংলাদেশের আপত্তি মেনে নিয়েছে সংস্থাটি। অন্যদিকে বাংলাদেশ ছাড় দেয় 5টি ধারায়। সেই অনুযায়ী জাতিসংঘের স্থানীয় কর্মকর্তাদের দায়মুক্তি, বাংলাদেশে অবাধ ও স্বাধীন চলাচল, ভিসা ফ্রি এন্ট্রি ও তাদেরকে সামাজিক সুরক্ষার বিষয়ে একমত বাংলাদেশ। মূলত মিশন স্থাপনের মাধ্যমে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ ও তদারকির সুযোগ পাবে জাতিসংঘ। বিষয়গুলো নিয়ে তারা নিয়মিত যোগাযোগ রাখবে দেশের বিভিন্ন গোষ্ঠী ও সুশীল সমাজের সাথে। এর বাইরে জাতীয় মানবাধিকার কমিশন শক্তিশালী করার দিকেও মনোযোগ দেবে সংস্থাটি। নজর রাখবে জুলাই আগস্ট গণহত্যার বিচার প্রক্রিয়ায়। নতুন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এরই মধ্যে বাংলাদেশের পক্ষ থেকে চূড়ান্ত চুক্তিটি সই করে পাঠিয়েছেন জেনেভায় জাতিসংঘ মানবাধিকার বিষয়ক কার্যালয়ে। বিশ্বের 16টি দেশে জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনারের কার্যালয় রয়েছে। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।